তিনটে সিগমা একখানা লোন পেয়ার। জেনারেল ভ্যালু এসছে রোহিত আর কুশনিক। তাহলে হয়ে গেল হাফ অফ 5 + 3 কত আসলো 4। ঠিক আছে, তাহলে জেড এর ভ্যালু 4 মানে তার মানে দেখে বুঝতে পারছি, ফর্মুলা দেখে বুঝলাম তিনখানা সিগমা একটা করে লোন পেয়ার হয়েছে। তাহলে খাতার মধ্যে ছবি আঁক দেখি ভাই, কারণ তোকে পরীক্ষাতে না আঁকতে বলবে ড্র দ্য স্ট্রাকচার অফ NH3 and NF3 ইউজিং VSEPR থিওরি, সেই ছবিটা পারবি আঁকতে? আমরা ভাই বহুবার এঁকেছি, কারণ লাস্ট ক্লাসে আমরা একটা কোশ্চেনও করেছিলাম NH3 আর NF3 এর কোথায় বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, সেই কোশ্চেন আমরা করেছি। তাহলে তোকে পরীক্ষাতে এরকম ছবি আঁকতে দেবে, ঠিক আছে? তাহলে তুই লাস্ট ক্লাসের পাতাটা উল্টে দেখে নে, তুই তো ভাই প্রাইমারি স্টুডেন্ট, তোকে তো ভাই লাস্ট ক্লাসের পাতা উল্টে দেখতে লাগে, তাই না? কোন প্রাইমারি, লোয়ার প্রাইমারি না আপার প্রাইমারি, সেটা তোকে ভাবতে হবে। এবার ক্লাস 11-এ পড়ি এখন ভাই, আগের দিনের পড়া দেখে আসাটা আমার বেসিক রেসপন্সিবিলিটি, নাহলে পরের ক্লাস কিচ্ছু বুঝতে পারবো না, তুই অলরেডি বহুবার বুঝেছিস। তাহলে খাতার মধ্যে আমি NH3 আর NH3 ছবি আঁকলাম, ঠিক আছে? আঁকা হয়ে গেছে। তিনখানা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তাহলে সাপোজ আমার এটা হচ্ছে লোন পেয়ার রয়েছে, আর এটা হচ্ছে আমার ছিল হচ্ছে NH3 কে আমি এইভাবে আঁকলাম, আর NF3 কেও আমি এইভাবে একইভাবেই আঁকছি। তোকে বলেছিলাম যে ওই অ্যাভাব বিলো তোর পরীক্ষাতে না আঁকলেও হয়ে যায়, আমরা লাস্ট ক্লাসে এইভাবেই এঁকেছিলাম। এবং তারপরে আমরা ভাই বন্ড অ্যাঙ্গেল কার বেশি কার কম দেখেছিলাম। বলতো NH3 আর NH3 এর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি ছিল? NH3 আর NH3 এর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি ছিল? কার বন্ড অ্যাঙ্গেল বেশি ছিল? NH3, তো এক্স্যাক্টলি NH3 তে বন্ড অ্যাঙ্গেল ছিল হচ্ছে বেশি। খুব ভালো কথা। তাহলে এই দুখানা স্ট্রাকচার আমরা এঁকেছি। এবার আমাদের কম্পেয়ার করতে হবে এদের ডাইপোল মোমেন্টের কম্পারিজন। চল ছবি আগে ডাইপোল মোমেন্ট প্রত্যেকটা ডিটেইলে করব। তুই বল NH বন্ডগুলোর জন্য ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবে? NH বন্ডগুলোর জন্য ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবে? H থেকে N এর দিকে। তাহলে দিয়ে দে তিনখানার জন্য। FM বন্ডগুলোর জন্য কোন দিকে থাকবে? N থেকে F, কারণ ভাই ফ্লুইড হচ্ছে মোড ইলেকট্রোনেগেটিভ। তাহলে এরকম খাতার মধ্যে ছবি এঁকে ফেললাম। এবারে লোন পেয়ারের করেসপন্ডিং গুলো এঁকে ফেলি আমরা। লোন পেয়ারের জন্য আমাদের কি হতো? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। তাহলে ভাই এটা আমার এরকম গেল, এখানে আমার এরকম গেল, হয়ে গেছে করা? চল এরকম এঁকে ফেললাম খাতার মধ্যে। এই জন্য আমি তোকে বলেছিলাম আলাদা আলাদা কালির পেন আনতে। চল আমাদের ছবি আঁকা হয়ে গেছে। এইবারে দুখানার মধ্যে আমরা দেখে বুঝতে পারছি দুখানা কেসেই নাইট্রোজেন লোন পেয়ারের করেসপন্ডিংটা স্বাভাবিকভাবেই সেম। NH3 কেসে আমার কি হচ্ছে, দেখ এই তিনখানার যে নেটটা থাকবে, এই তিনখানার নেট ডাইপোল মোমেন্টটা কোন দিকে হবে বলতে এই তিনখানার আপওয়ার্ডই হবে। তিনটে লালের আলটিমেটটা আমার ভাই নিচ থেকে উপরের দিকে থাকবে, আমি বুঝতেই পারছি। তিনটে লালের আলটিমেটটা আমার ভাই নিচ থেকে উপরের দিকে থাকবে। বুঝে যাবে অবধি? বোঝা গেছে? ক্লিয়ার? এবারে দেখো লালের কেসটা আছে, ওইদিকে আসি NH3 কেসে। NH3 তে ভাই কি হলো, এই তিনটে লালের যে আমার নেটটা সেটা হবে কি ডাউনওয়ার্ড। এখন আমাকে ফাইনাল ক্যালকুলেট করতে হবে। ফাইনাল ক্যালকুলেশনে গিয়ে আমাকে কি করতে হবে? আমাকে ভাই এটার সাথে এটা যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে আমাকে দেখতে হবে। তাহলে আমি দেখতে পেলাম NH3 এখন ফাইনালটা আমি দেখছি এটা আর লোন পেয়ারটা একই ডাইরেকশনে রয়েছে। তার মানে দেখ দুখানে অ্যাড হয়ে আমার বেশি হয়ে গেল ভ্যালু। এখানে আমার কি হয়ে গেছে ভাই, উল্টো দিকে চলে গেছে। এটা আমার কি হলো ভাই, উল্টো দিকে গেছে, কিন্তু ভ্যালু আমার সেম নয়। সরি ভাই, ভ্যালু আমার সেম নয়। এটা লোন পেয়ারের জন্য হচ্ছে, এটা তো ভাই ফ্লুরিন নাইট্রোজেনের জন্য হচ্ছে। তার মানে এখানে আমার রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, এখানেও থাকবে, কিন্তু এখানে ভ্যালুটা আমার বেশি, কিন্তু এখানে আমার থাকবে কিন্তু কম হয়ে গেছে। কেন কম? তার মানে এটা ক্যান্সেল তো করতে পারেনি, ক্যান্সেল করতে গেলে ভ্যালু আমাদের সেম হতে হতো। তাহলে আমার এখানে ভ্যালুটা আলাদা। এটা তো লোন পেয়ারের জন্য, এটা তো বন্ডের জন্য, স্বাভাবিকভাবে ভ্যালু আলাদা। এটা ভাই নাইট্রোজেন ফ্লুরিন বন্ডের জন্য চলছে। তাহলে এখানেও আমার নেট থাকবে, এখানেও নেট থাকবে, কারোরই মিউ নেট 0 নয়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এখানে আমার ভ্যালুটা বেশি কেন? কারণ দুখানে অ্যাড হয়ে গেছে। এখানে ভ্যালুটা কম কেন? কারণ দুখানে আমার ভাই মাইনাস হয়ে গেছে, এটার থেকে ওটা মাইনাস হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমার মিউ নেট থাকবে, এখানে আমার মিউ নেট থাকবে, কিন্তু মিউ নেটের ভ্যালুটা আমার কার বেশি হলো? তাহলে মিউ নেটের ভ্যালুটা আমার বেশি হয়েছে NH3 গ্রেটার দেন NF3। আমাদের পরীক্ষাতে ঠিক এই অ্যাপ্রোচে এগোতে হবে, কারণ আমাদের ভাই পরীক্ষাতে কোনো অঙ্ক নেই। অঙ্ক না থাকার জন্য আমরা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? NH3 গ্রেটার দেন NF3। কি বলে স্যার? বুঝলাম। চল পরেরটা লেখ। পরেরটা ইউজুয়ালি ক্লাস 12 এর কোশ্চেন, কিছু কিছু স্কুলে দেয় বলে আমরা করছি। লেখ হেডিং দে, কম্পেয়ার ডাইপোল মোমেন্ট অফ মিথাইল হ্যালাইড
কম্পেয়ার ডাইপোল মোমেন্ট অফ মিথাইল হ্যালাইড। এখন তোকে জানিস তো কেন আলাদা আলাদা কালি দিয়ে এগুলো আমি রিপ্রেজেন্ট করছি? আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, যারা যারা এগুলোকে সেম কালি দিয়ে রিপ্রেজেন্ট করে রেখেছিস, তারা যখন 5 মাস পরে বা অ্যানুয়াল এক্সামের আগে যখন পড়তে বসবি কিচ্ছু বুঝতে পারবি না খাতা দেখে। তখন তোকে কি করতে হবে, তুই ইউটিউবে গিয়ে সার্চ করবি যে বেস্ট ভিডিওস ইন কেমিক্যাল বন্ডিং ফর ক্লাস লেভেল। আমার ক্লাস দেখতে আমার কোনো কথাই নেই, তুই ইউটিউবে সার্চ করবি, তখন চলে আসবে জেইর কন্টেন্ট, নিটের কন্টেন্ট চলে আসবে। তুই সারাদিন রাত ধরে দেখবি জেই আর নিটের কন্টেন্ট, দেখবি পরীক্ষা থেকে তুই পড়ে গেছিস তো হাই লেভেলের থিওরি, তুমি তো পড়ে যেতে পারিস, কিন্তু ভিডিও দেখে গেছিস। ভিডিও দেখে যাওয়া মানে কি থোড়ি পড়ে যাওয়া, তো মাথার মধ্যে অত কিছু তুই নিতেও পারবি না। আর তোর ক্লাস 11 পরীক্ষাতে কোশ্চেন আসবে হচ্ছে এর মধ্যে কার বেশি হবে, কেন বেশি হলো, ঠিক আছে? তুই যখন কিছু বুঝতে পারিস আর তুই এই কোশ্চেন পড়েই যাস, তুই অন্য কিছু পড়ে গেছিস। তাহলে এই জন্য যখন ক্লাসে আমি আলাদা আলাদা দিয়ে রিপ্রেজেন্ট করছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কি ভালো করে বুঝতে পারছিস, তাহলে তোর উচিত সেটা করা। না হলে তুই গ্যারান্টি দিয়ে বলছি, তুই অ্যানুয়াল এক্সামে গিয়ে লাস্টের কোশ্চেন এসছে ভাই ওয়াটারের জন্য বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, ঠিক আছে? ওয়াটারের জন্য এইচওএইচ বন্ড অ্যাঙ্গেল কত হয়? স্টুডেন্ট মার্ক করেছে 104.5 ডিগ্রি, তার সরি 109.5। তার কারণ কি, ভুলে গেছে ভাই লোন পেয়ার রিপালশন হতো, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যেত কমে যেত, সে শুধুমাত্র sp3 অ্যাঙ্গেলটা করে দিয়ে এসেছে, তারপরে পরীক্ষাতে নাম্বার কম পেয়েছে। গার্জিয়ান আমাকে বলছে স্যার আপনি যা পড়িয়েছেন কিছুই আসেনি। আমি তখন প্রত্যেকটা অ্যান্সার ভাই বলে দিয়েছি যে প্রত্যেকটা ক্লাসে করানো ছিল, প্রত্যেকটা, ঠিক আছে? ডেটা দিয়ে দিয়েছি, অসুবিধার কিছু নেই। গার্জিয়ান তখন না স্যার আপনি ঠিকই বলেছেন, গার্জিয়ান তখন বলবেই, সিম্পল ব্যাপার। আমি তখন দেখিয়েছি, স্টুডেন্টের খাতা দেখিয়ে দিয়েছি, আমি ক্লাসে যেভাবে করেছিলাম স্টুডেন্ট তার কিছুই মেনশন করেনি খাতার মধ্যে। তাহলে কি করে হবে ভাই? এটা কি ম্যাজিক নাকি? ম্যাজিক তো নয়, ম্যাজিক তো নয় ভাই। 11-12 সায়েন্স আর ম্যাজিক নয়, এটা হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার যে এফর্ট দেবে তার 11ও স্মুথ যাবে, 12 গিয়ে তারও স্মুথ যাবে। আর যে 11 এফর্ট দেবে না তার 11 তো খারাপ যাবেই, 12ও খারাপ যেতে চলেছে। কেউ যদি মনে করে বসে থাকে যে আমি 12 কে ফাটিয়ে পড়বো, ও হবে না, অসম্ভব ব্যাপার। কারণ 12 এর বেস তৈরি হয় 11 এ, তুই বুঝতে পারবি 11 এ গিয়ে এই বেসগুলো তোর কাজে লাগবে। তাহলে তোর খাতায় হেডিং দিয়েছি কি, ডাইপোল মোমেন্ট অফ মিথাইল হ্যালাইডস। মিথাইল হ্যালাইড মানে কি বলতে, বেসিক্যালি আমরা হয়তো মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড আর মিথাইল আয়োডাইড এই মলিকুলগুলো আমরা কম্পেয়ার করতে চলেছি, ঠিক আছে? তাহলে দেখ আমাদের কাছে মলিকুল আছে হচ্ছে, এদিকে তাকিয়ে দেখছিস তুই, CH3F, ঠিক আছে? রয়েছে ভাই কি CH3Cl, রয়েছে কি CH3Br, রয়েছে হচ্ছে CH3I। তুই বলতে এই চারটে মলিকুলকে আমি এরকম আঁকলাম, এটার মানেটা কি পারবি বলতে? বল দেখি। এই চারখানা মলিকুল আঁকলাম এরকম, এটার মানেটা কি, কি বোঝাচ্ছে বলতে? এটা মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এটার মানেটা কি বলতে? এই ছবিটা এরকম কেন আঁকলাম? এত কিছু বুঝতে পারছি না বলতে, আর এটা কি জিনিস বুঝতে পারছি, আর এটা কিছু একটা বোঝা যাচ্ছে বলতে, কি বুঝছি বল? চারটে কিভাবে কেন আঁকলাম? বন্ড লেংথ, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। আয়োডিন ভাই সাইজ বড়, ফ্লোরিন থেকে আয়োডিন আছে ভাই সাইজ বাড়ছে, তাহলে স্বাভাবিকভাবেই কার্বন আয়োডিনের মধ্যে ডিসটেন্স আমাদের বাড়বে, বন্ড লেংথ আমাদের বেড়েছে। এখন আমরা এই কার্বন ফ্লোরিন বা কার্বন হ্যালোজেন বন্ডগুলো যদি বলি, এই কার্বন হ্যালোজেন বন্ডগুলো কি পোলার না নন পোলার বলতো? কার্বন হ্যালোজেন বন্ডগুলো কি পোলার না নন পোলার? কার্বন হ্যালোজেন বন্ডগুলো পোলার না নন পোলার? অ্যানসার দেওয়ার আগে মনে হয় যদি ক্লাস 11 এর স্টুডেন্ট অ্যানালিসিস করে মনের মধ্যে তারপর অ্যানসার দিবি, আইদার পোলার হবে নন পোলার হবে। 5টা স্টুডেন্ট নন পোলার বলে 5টা স্টুডেন্ট পোলার বলে, কারো তো আমার ঠিক হয়েই যাবে, ঠিক আছে? বল কার্বন হ্যালোজেন বন্ডগুলো কি পোলার না নন পোলার? পোলার। তার কারণ কি, ইলেকট্রনেগেটিভ ডিফারেন্স রয়েছে ভাই, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের সবাই ইলেকট্রোনেগেটিভ। তাহলে প্রত্যেকটা কেসেই দেখ ফ্লোরিনের মাথায়, ক্লোরিনের মাথায়, ব্রোমিনের মাথায়, আয়োডিনের মাথায়, সেটা কথা হ্যালোজেনের মাথায় আমার ডেল্টা মাইনাস চার্জ ডেভেলপ হচ্ছে, আর কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? ডেল্টা প্লাস চার্জ। তাহলে এই প্রত্যেকটা কেসে হচ্ছে আমার কার্বন হ্যালোজেন বন্ডগুলো আমার ভাই পোলার বন্ডই রয়েছে, কি বলি স্যার বুঝলাম? তাহলে এই প্রত্যেকটা কেসে এই বন্ডগুলো পোলার। এখন দেখি এইবার এই কার্বন হাইড্রোজেন তো ভাই এ তো sp3 হাইড্রোলাইজ কার্বন, এখানে তো কার্বন হাইড্রোজেন বন্ডের কোনো গল্পই নেই, তাহলে মলিকিউলগুলোও পোলার, মলিকিউলগুলোও পোলারই, ঠিক আছে? প্রত্যেকটা মলিকিউল আমার পোলারই। এইবারে দেখ আমাদের বার করতে হবে ডাইপোল মোমেন্টের অর্ডার কি হবে। ডাইপোল মোমেন্ট বার করার ফর্মুলা দেখ লাস্ট ক্লাসে লিখেছিলাম, কি লিখেছিলাম? মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি লেখা ছিল। যদি আমরা ভাই ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট নিয়ে অত কনসার্ন নই, আমরা একটা জিনিস দেখলাম ভাই, এখানে দুখানা টার্ম রয়েছে, মিউ এর মধ্যে কিউ রয়েছে আর ডিসটেন্সও রয়েছে। কিউ মানে কি ছিল বলতো? সেপারেটেড চার্জ, আর ডি মানে ছিল হচ্ছে ডিসটেন্স। এইবারে দেখ এই চারটে কেসের মধ্যে ডিসটেন্স আর সেপারেটেড চার্জ, কিউ কন্ট্রিবিউশন একটা করবে, ডি আমাদের কন্ট্রিবিউশন করবে। তাহলে চারখানা চার্জ আমরা খাতার মধ্যে দেখেছি, তারপরে লিখছিস কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর কোন ফ্যাক্টরটা? কিউ ফ্যাক্টর বলতে এই কিউ এর কথা বলছি, চার্জের ফ্যাক্টরটা। চার্জের ফ্যাক্টরটার কন্ট্রিবিউশন দেখা যাক। তুই বল এই চারটে কেসের মধ্যে কিউ এর ভ্যালু মানে সেপারেটেড চার্জের ভ্যালু কোথায় বেশি হবে বলতো? সেপারেটেড চার্জের ভ্যালু কোথায় বেশি হবে?
কোথায় বেশি হবে? ফ্লুরিনের কেসে। তার কারণ কি? ফ্লুরিনের ইলেকট্রন সবচেয়ে বেশি, ফ্লুরিন ইলেকট্রন সবচেয়ে বেশি, তাহলে ফ্লুরিন আমার সবচেয়ে বেশি টানবে। তাহলে ফ্লুরিন যদি সবচেয়ে বেশি টানে তাহলে ভাই কিউ এর মাথায় মানে ফ্লুরিনের মাথায় মাইনাস আর সবচেয়ে ভালো এখানে আসবে। আয়োডিন তো আমার অত ভালো টানবে না, তাহলে আয়োডিনের মাথায় মাইনাস যখন খারাপ আসবে মাঝের গুলো তুই বুঝিয়ে গেছিস। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে সেখানে আমার ভাই চার্জ টানবেও ভালো, ইলেকট্রন টানবেও ভালো। তাহলে কিউ এর ফ্যাক্টর যদি আমি দেখি, কিউ এর ফ্যাক্টর দেখলে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার কেসে হবে? CH3F এর কেসে, বুঝতেই পারলাম। তাহলে কিউ এর ফ্যাক্টর দেখলে দেখ আমাদের ডাইপোল মোমেন্টের হওয়া উচিত, অর্ডার হওয়া উচিত এরকম CF গ্রেটার দেন CCl গ্রেটার দেন CBr গ্রেটার দেন CI। তুই বলি স্যার বুঝতে পারছি, কারণ কিউ মানে যার ভাই যেখানে সেপারেটেড চার্জ বেশি হবে, তাহলে সেই সূত্রে আমার এটাই বেশি হওয়ার কথা ছিল। যদি বুঝলাম কিউ ফ্যাক্টরটা বোঝা গেছে, যেখানে আমার ইলেকট্রন টানবে বেশি সেখানে আমার ইলেকট্রন ডিস্ট্রিবিউট হয়েছে বেশি, আলাদা আলাদা হয়েছে বেশি, সেখানে আমার চার্জ ফ্যাক্টর তার জন্য বেশি হবে। ফ্লুরিন আমার সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। কিউ ফ্যাক্টর। নেক্সট আমি তার নিচে লিখছি ডি ফ্যাক্টর, ডিস্টেন্সের ফ্যাক্টর। কি বল ডিস্টেন্সের ফ্যাক্টর ওয়াইজ কোন কেসটাতে ডাইপোল মোমেন্ট বেশি হওয়ার কথা বলতো? লাস্টেটাতে। কারণ দেখতে পাচ্ছি ডিস্টেন্স যেখানে বেশি সেখানে আমার ডি ফ্যাক্টরটা তাহলে আমার জিতে হওয়ার কথা। তাহলে ডিস্টেন্সের ফ্যাক্টর ওয়াইজ আমার ডাইপোল মোমেন্টের অর্ডার হয়ে যাবে কি জিত কি CF লেস দেন CCl লেস দেন CBr লেস দেন CI। তাহলে আমি দেখতে পেলাম ভাই কিউ ফ্যাক্টর আর ডি ফ্যাক্টর উল্টো হয়ে গেছে, কিউ ফ্যাক্টর আর ডি ফ্যাক্টর হয়ে গেছে উল্টো। আলটিমেটলি তাহলে মলিকিউলটার মধ্যে হবে কি? কেউ কাউকে ক্যান্সেল করবে না, ক্যান্সেল করতে গেলে ভাই দুখানার ভ্যালু সেম হতে হয়, ঠিক আছে? এখানে ভাই ভ্যালু সেম হয় না, তাহলে এই দুখানা আলটিমেটলি কম্বাইন করে আমি যে নেট রেজাল্টটা দেখবো সেই নেট রেজাল্টটা খাতার মধ্যে লিখবি। লেখ নেট রেজাল্ট লেখ, তাহলে বুঝতে পারছি দুখানা হচ্ছে কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর হয়ে গেছে। কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর যেহেতু দুখানা, তাহলে আমার আলটিমেটলি রেজাল্টটাতে ভাই দুজনকে কম্বাইন করে আমাকে বলতে হবে। তাহলে আলটিমেট লিখবি, রেজাল্টটা লিখবি, নেট রেজাল্ট বলে লিখছিস CH3Cl greater than CH3F greater than CH3Br greater than CH3I। নেট রেজাল্টটা কি হবে? দুখানাকে কম্বাইন করে CH3Cl greater than CH3F greater than CH3Br greater than CH3I। এটাকে আমরা করে রাখলাম বক্স। এটা অলরেডি ক্লাস 12 এর বোর্ড এক্সামে এসেছে, কারণ ক্লাস 12 এ আমাদের একটা চ্যাপ্টার আছে অর্গানিকের মধ্যে হ্যালো অ্যালকেন। এগুলো প্রত্যেকটা দেখ হ্যালো অ্যালকেন মলিকিউল। প্রথম মলিকিউলটার নাম হচ্ছে ফ্লোরোমিথেন, তারপরটার নাম ক্লোরোমিথেন, তারপরটার নাম ব্রোমোমিথেন, তারপরটা আয়োডোমিথেন, সবকটা হচ্ছে আয়োডো অ্যালকেন, সরি হ্যালো অ্যালকেন। তাহলে এটা আমাদের ক্লাস 12 এর বোর্ড এক্সামেরই কোশ্চেন, এই চারটে মলিকুলের অর্ডার কি হবে, ঠিক আছে? তাহলে তুই ব্র্যাকেটে লিখে রাখলি ক্লাস 12 হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বলে, ক্লাস 12 হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বলে চ্যাপ্টারটার নাম তুই লিখে রাখলি। মানে যদি তোর ইচ্ছা হয় তাহলে তুই লিখবি, ঠিক আছে? হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, AREN, ঠিক আছে? সো এটা একটুখানি কেমিক্যাল বন্ডিং এর পিডিএফটা বার করতো, যার যার কাছে ফোন নেই একটু পাশে থেকে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য কোশ্চেনটা। যার কাছে ফোন নেই একটু পাশে কাছে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য, কারণ এখান থেকে এবার আমাদের হবে কুইজটা। বল নিয়ে চলে তোর হয়ে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো না, তুই পোলাইটলি পাশে জনকে রিকোয়েস্ট কর, ভাই পাশে জন দেখাবে। এবার যদি পাশে জনের ফোন ছিনিয়ে নিস তাহলে তো আর ভাই পাশে জন দেখাবে না, ঠিক আছে? তুই কিভাবে সার্চ করছিস? তুই ভাই হোয়াটসঅ্যাপ খুলে ডাইরেক্ট সার্চে গিয়ে ওখানে সার্চ করবি, কেমিক্যাল বলে সার্চ কর, চলে আসবে। তুই কেমিক্যাল বলেই হয়তো সার্চ করলি, তারপরে এখানে ভাই চলে আসবে, এখানে ডকুমেন্ট চলে আসে, ডকুমেন্টে ক্লিক করবি, এখানেই চলে আসবে ভাই কেমিক্যাল বন্ডিং এর পিডিএফ, এখানে দেখতে পাবি। তোকে কোনো গ্রুপও খোলার দরকার নেই, তুই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করবি, কেমিক্যাল বলে সার্চ করবি, উপরে দেখবি পাশাপাশি অনেকগুলো চলে আসছে, ডকুমেন্ট, পিডিএফ, তারপর হচ্ছে ইমেজেস, ভিডিওস এরকম চলে আসছে। ডকুমেন্টে চলে যাবি, সঙ্গে সঙ্গে তোকে দেখাবে, যদি তোর ডাউনলোড করা থাকে তাহলেই দেখাবে, ঠিক আছে? যার কাছে ফোন নেই পাশে জনকে রিকোয়েস্ট করে একটু বল কোশ্চেন দেখানোর জন্য, পাশে জন দেখাবে, ঠিক।
হয়ে গেছে? সবাই মোটামুটি কোশ্চেন দেখা যায় আসছিস, কারণ ডাউনলোড করা নেই বলে। তুই গ্রুপে চলে যা, দেখ ডেসক্রিপশনে, গ্রুপের ডেসক্রিপশনে উপরে যা, ওখানে ক্লিক কর, গ্রুপের উপরে ওখানে গিয়ে চলে যায় মিডিয়ার মধ্যে চলে যায়, এখানে দরকার নেই, ওই মিডিয়া আছে উপরে, হ্যাঁ ওখানে ক্লিক কর, ওখানে ক্লিক কর। এবার এটা কর, কি কি পিডিএফ দেখাচ্ছে তোকে? শুধুমাত্র একমাত্র একটাই দেখাচ্ছে, কি দেখাচ্ছে? কারণ তুই ওটা ডাউনলোডই করিস নি। চলে যা 18 জুলাই বার কর, 18 জুলাই চ্যাট বার কর, আমি তোকে দেখিয়েছি ডাউনলোড যে করিস নি, লাইভ দেখিয়ে দিচ্ছি ডেমো। 18 জুলাই চ্যাটে চলে যা, 18 জুলাই বুঝিস, ডাউনলোডই করিস নি তাই না? দেখ ভালো করে দেখ, হয়ে গেছে? তাহলে সবাই বুঝে গেছি যে ভাই ডাউনলোড না করা থাকলে যে আসবে না, কারণ এমনি এমনি তোর কথাগুলো বলছি না। হয়ে গেছে? সবাই কোশ্চেন দেখা যায় আসছিস, এসছি সবাই কোশ্চেন দেখতে পাচ্ছিস? নিজের কাছে ফোন না থাকলে একটু পাশানকে রিকোয়েস্ট কর, পাশান দেখাবে, ঠিক আছে? হয়ে গেছে? সবাই কোশ্চেন দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, হবে হচ্ছে আমাদের এখন কুইজ, ঠিক আছে? যে ফার্স্ট অ্যান্সার দেবে, ফার্স্ট অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল, +1 ফার্স্ট মার্কস, আমি বলে দেবো কোনটাতে কোন মার্কস আছে। প্রথম অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল, তোকে জোরে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে অ্যান্সার দিলাম, আমি তোকে জিজ্ঞেস করলাম কি বললি, তারপর তুই ভেবে দিলি ততক্ষণে, দিয়ে তারপরে অ্যান্সারটা দিলি, ওইভাবে হবে না, ফার্স্ট অ্যান্সার তোকে জোরেই দিতে হবে, ঠিক আছে? ঠিক হলে মানে প্রথম অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল সবার ক্ষেত্রেই, +1 -1, যেরকম ঠিক লাস্ট দিন চলছিল, বোঝা গেছে? চল, তুই বুঝতে পেরেছিস? প্রথম কোশ্চেনটা সোজাই কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেনটার কোশ্চেন নাম্বার হচ্ছে 26 এর এ। কি খুঁজছিস তুই? সবাই বুঝেছিস 26 এর বোঝা গেছে? এইবার আমি পেজ নাম্বারটা বলবো, সবাই তো একই জিনিসই শুনতে পাচ্ছে, আমি তোকে কোনো পেজ নাম্বার এখন অব্দি বলিনি, তুই শুনে ফেলেছিস 26 এর এ। এবার যেই পেজ নাম্বার বলো, তুই পেজে গিয়ে সঙ্গে সঙ্গে এটা সার্চ করা শুরু করবি, বুঝতে পারলি? তুই 26 এর খুঁজেই পাবি না, তুই কি খুঁজবি পিডিএফ এর মধ্যে 26 এর, ততক্ষণে পেজ নাম্বার বলছি, বোঝা গেছে? কোশ্চেন নাম্বার বোঝা গেছে 26 এর এ, ক্লিয়ার? চল, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে, তোকে দুখানাই বলতে হবে, দুখানাই তোকে বলতে হবে, দুখানা মনে হচ্ছে তোর অ্যান্সার থাকবে +2, ঠিক আছে? চল, পেজ নাম্বার হচ্ছে 22, চল সময় শুরু হয়ে গেছে, পেজ নাম্বার 22। চল, সবার ফার্স্টে অ্যান্সার দিয়েছে পার্থ, 3 সিগমা 2 পাই। চল দেখা যাক ভাই, +27 এর ভাই, এখানে 26 এর সরি, পার্সিয়ালিটির কোনো প্রশ্নই আসছে না, সবাই একই সাথেই কোশ্চেন শুনতে পাচ্ছে, আগেই কোশ্চেন নাম্বার খুঁজে সবাই একই সাথেই শুনতে পাচ্ছে, যা শুনতে সবাই একই সাথেই শুনতে পাচ্ছে, ঠিক আছে? চল, কোশ্চেন নাম্বার 26 এর এ, বল সিগমা বন্ড কটা আছে এই মলিকুলের মধ্যে? কটা সিগমা বন্ড আছে? তাহলে মলিকুলটা দেওয়া আছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CN। আমি খাতায় কলমে ছবি দেখে আমি স্ট্রাকচার থেকে বার করবো। এবার তুই বলি স্যার কেন? কারণ আজকে আমাদের কেমিক্যাল বন্ডিং এর 10 নাম্বার ক্লাস, কেমিক্যাল বন্ডিং এর লাস্ট ক্লাসে এসে আমরা স্ট্রাকচার না এঁকে অ্যান্সার বার করছি, কঠিন কঠিন কোশ্চেনই স্বাভাবিকভাবে আজকে করবো, ঠিক আছে? তাহলে চল শুরু করা যাক। সিগমা বন্ড কটা আছে এদিকে দেখা, হয়ে গেছে? তোর সময় শেষ, এবার আমার সময় শুরু, এদিকে দেখা দেখ। এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগে আছে, দুখানা সিগমা হয়ে গেল, এখানে একটা সিগমা, 3 নাম্বার সিগমা, 4 নাম্বার সিগমা, 5 নাম্বার সিগমা, 3টে সিগমা তো দেখতেই পাচ্ছি, 3টে সিগমা না দেখতে পেলাম। আরো কোন কোন সিগমা গুলো আছে? কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন, আরো দুখানা সিগমা, টোটাল 5টা হলো। এই কার্বনের সাথে আরেকখানা সিগমা, 6টা সিগমা হলো। এই কার্বনের সাথে আরো দুখানা সিগমা, 6 আর 2 8খানা সিগমা হলো। আর এই কার্বনের সাথে
তিনটে বন্ডের থ্রুতে নাইট্রোজেন লেগে আছে। তিনটে বন্ড মানে ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডের মধ্যে কটা সিগমা থাকে? একটা সিগমা। তাহলে টোটাল সিগমা কটা হলো? 9খানা। 9খানা হচ্ছে আমার সিগমা বন্ড। ক্লিয়ার? এত যদি বলি স্যার বুঝলাম। পাই বন্ড কটা হয়েছে? 3খানা। এখানে একটা আর ওর মধ্যে আরো দুটো লুকিয়ে আছে। ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং এর লাস্ট ক্লাস এরকম কোশ্চেন আমরা করবোই স্বাভাবিকভাবে, কুইজও কঠিনই হবে। তুই বলি হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে, চল। পার্থ -2। যারা যারা হাসছিস তারা মনে রাখবি ভাই, তারা প্রথম কথা নিজে কোনো অ্যান্সার দিসনি, তো স্পোর্টসম্যান স্পিরিটের অভাব রয়েছে। চল রেডি পরের কোশ্চেনের জন্য। পরের কোশ্চেনটা দেখ, তোকে কোনো কুইজ টুইজ নয়, তুই পরের কোশ্চেনটা দেখ, আমরা শুধু অ্যান্সারটার অ্যাপ্রোচ দেখছি। দেখ 27 এর কোশ্চেনটা দেখ, ওই পেজেই। এটা সুধীর মেমোরিয়ালের কোশ্চেন চলছে। 27 এর কোশ্চেনটা দেখ, বলছে NCl3 exists but NCl5 does not। দেখতে পাচ্ছিস? তার ঠিক পরেই দেখা যাচ্ছে 27 এর এ। এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? NCl3 exists but NCl5 does not। দেখতে পাচ্ছিস কোশ্চেন দেখা গেছে? এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব এদিকে তাকিয়ে দেখছিস। ঠিক আছে, চল খাতা মধ্যে লেখ, কোশ্চেনটা লেখ। NCl3 exists but NCl5 does not। NCl3 exists but NCl5 does not। খাতা মধ্যে লিখছিস NCl3 exists but NCl5 does not। এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি এদিকে তাকা দেখ। তো এই ধরনের কোশ্চেন আমরা পাঠাবো, আমাদের অ্যাপ্রোচটা কিভাবে শুরু হবে? দেখ নাইট্রোজেন, নাইট্রোজেন যদি বন্ড বানায় তো কোন সেল থেকে বানাবে? ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রন বানাবে। আমাদের কেমিক্যাল বন্ডিং এর আর 1 ঘন্টার তো টপিক বাকি আছে, আমরা 5 মিনিট পর থেকে স্টার্ট করব। ঠিক আছে, তার আগে আমাদের কোশ্চেন অ্যান্সারই চলবে এরকম। তো ভাই নাইট্রোজেন ভাই ভ্যালেন্স সেল, নাইট্রোজেনের ভ্যালেন্স সেল কোনটা হয়? নাইট্রোজেনের ভ্যালেন্স সেল কোনটা হয়? তাকিয়েছিস কেন আমার দিকে? নাইট্রোজেনের ভ্যালেন্স সেল কোনটা? বিষয়টা ক্লাস 9 এর কোশ্চেন। নাইট্রোজেনের ভ্যালেন্স সেল কোনটা? কত? নাইট্রোজেনের ভ্যালেন্স সেল কোনটা? 2 নম্বর সেল। নাইট্রোজেনের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় বলতো? ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেনের 2s2 2p3। তাহলে দেখ নাইট্রোজেনের ভাই 2s2 2p3 আমার হচ্ছে ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন। খাতার মধ্যে আমি লিখে ফেললাম। আমি কিন্তু এগুলো পরে লেখার জন্য টাইম দেবো না। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন, লিখে ফেললাম 2s2 2p3। খুব ভালো কথা। আমরা একসাথেই না আরেকটা কোশ্চেন আমরা অ্যান্সার একসাথেই করে ফেলবো। দেখ আমি দেখতে পাচ্ছি যদি NCl3 বানাতে হয় নাইট্রোজেনে তার ভ্যাকেন্ট 2d কি আছে বল। ভ্যাকেন্ট 2d কি হয়? তোকে পরীক্ষাতে স্কুলের এক্সামে জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করা অনেক স্কুলেই ভাই ইজ 2d অরবিটাল পসিবল। তুই অ্যান্সার লিখেছিস কোয়ান্টাম নাম্বার দিয়ে দিয়ে। তাই বল 2d কি হয় নাইট্রোজেনের? না ভাই 2d বলে তার কিছু হয় না। তাহলে ভ্যাকেন্ট আমার 2d ফুডি কিছু নেই। তাহলে নাইট্রোজেন যদি বন্ড বানাতে হয় কোথায় বানাবে? দেখ আমি বুঝতেই পারছি, ক্লোরিন একটা এখানে বানাবে, আর একটা ক্লোরিন এখানে বানালো, আর একটা ক্লোরিন এখানে বানালো। তাহলে তিনটে ক্লোরিন আমরা একটা এখানে বানাতে পারি, একটা এখানে বানাতে পারি, একটা এখানে বানাতে পারি। তিনটে সিগমা বন্ড আমরা কখনো আলাদা আলাদা। তাহলে NCl3 পসিবল। কি বলে স্যার বুঝলাম, হয়ে গেছে। আমার খাতার মধ্যে এইটুকু আঁকলাম, আমি বুঝে গেছি NCl3 আমার পসিবল। তুই দেখ NCl5 হবে কি হবে না আমরা আসছি সেখানে। তার আগে দেখি আরেকটা মলিকুল আমরা এবার আঁকবো, ফসফরাস। বল ফসফরাসের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন বল। ফসফরাসের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন বল। ফসফরাসের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন বল, ভেবে চিন্তে বল। ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে ভ্যালেন্স সেলের? একটা অ্যানসার এখন অবধি ঠিক হয়নি। ফসফরাসের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন থ্রি এস টু থ্রি পি থ্রি। তাহলে ফসফরাসের আমি ছবি আঁকছি খাতার মধ্যে, 3s2 3p3 এর ছবি খাতার মধ্যে আঁকা হয়ে গেল। ফসফরাসের 3s3p আঁকলাম। ঠিক আছে, তার মধ্যে খাতার মধ্যে যে হেডিংটা দিয়েছিলাম না, NCl3 exists but NCl5 does not, ওর সাথে আরো একটা কোশ্চেন আমরা এরপরে অ্যাড করব। আমরা আগে অ্যানসারটা দেখে ফেলছি। ঠিক আছে, চলে দিকে তারা দেখ, এটা ফসফরাস এঁকেছি। বল ফসফরাস কি PCl3 বানাতে পারবে? বানাতে পারবে। একটা ক্লোরিন এখানে ভাই, তাহলে খাতার মধ্যে দেখে ফেল এরকম তিনখানা সিগমা হয়ে গেল। তাহলে ফসফরাস দেখ আমার PCl3 বানাতে পারলো। ফসফরাস PCl3 বানাতে পেরেছে, খাতার মধ্যে আঁকা হয়ে গেছে। ঠিক আছে, চল আঁকলাম। দেখেছিস তিনখানা সিএল দিয়ে তিনখানা সিগমা বন্ড আঁকলাম। ওকে, চল আমার তুই ফসফরাস কিরকম আঁক। ফসফরাসের ভ্যালেন্স সেল আমার আঁক 3s2 3p3।
ফসফরাসের ভ্যালেন্স শেল আবার আঁকলাম 3s2 3p3। হয়ে গেছে, চলো আঁকা হয়ে গেছে। এইবারে পরের কোশ্চেন হচ্ছে ভাই PCl3 হয়েছে, ওদিকে NCl3 হয়েছে। এইবারে দেখ ফসফরাসের কি ভাই 3D আছে? অবশ্যই আছে, 3D ফাঁকা পড়ে আছে। পরেরটা হচ্ছে ভাই, তাহলে তুই এবার 3p সাথে না 3D টা কেন আঁকছি তুই বুঝতে পারবি কেন আঁকছি আমরা। আগের বার আমরা সেটা আঁকতে পারতাম, এবার আমরা আঁকলাম। 3D আমাদের আঁকা আছে, 3D তে 5খানা ঘর এরকম ফাঁকা পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে PCl5 কি পসিবল? PCl5 পসিবল, কারণ ভাই PCl5 মানে ফসফরাসকে 5খানা ক্লোরিনের সাথে বন্ড বানাতে হবে। 5খানা ক্লোরিনের সাথে বন্ড বানাতে গেলে আমি দেখতে পাচ্ছি ভাই 3খানা বন্ড এখানে হল, আর 2খানা বন্ড কোথা থেকে আসবে? দেখ আমি ভাই এখান থেকে একটা ইলেকট্রন ওখানে জাম্প করে পাঠাবো, আমি দেখেছি এই কেসে এটাকে দেখা হয়ে গেছে। তারপরে স্বাভাবিকভাবেই তুই ফসফরাসের এই ছবিটা খাতাতে দেখেছিলি, পরের ছবিটা তুই কি আঁকবি? একটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দিয়ে ছবিটা আঁক। আবার তোকে পরীক্ষাতে এইভাবে এক্সপ্লেন করতে হবে। তাহলে পরের ছবিটা কি করলাম? 3s থেকে আমি ইলেকট্রনকে এক্সাইট করে পাঠিয়ে দিচ্ছি। আমি পাঠাইনি ভাই, ও নর্মাল নেচারের কন্ডিশনে নেচার থেকে এনার্জি পেয়ে যায়। একটা ইলেকট্রন কোথায় গেল? 3s থেকে ইলেকট্রন জাম্প করে গেল 3d এর মধ্যে। ছবিটা রাখলাম। কি ছবি এঁকেছি? 3s1 আছে, এখন 3p তে 3টে আছে, আর 3d তে 5টা ঘরের মধ্যে একটা ঘরে মাত্র একটা ইলেকট্রন রয়েছে। এই ছবিটা আমরা আঁকলাম, ঠিক আছে ভাই? তুই কি ডি এর 5টা ঘর এইভাবে আঁকিস? এদিকে তাকা, এই ছবি আঁকা হয়েছে সবার খাতায়। তুই কি ডি এর 5টা ঘর এইভাবে আঁকিস? এত সময় নেই, বিশ্বাস কর, এত সময় নেই তোর। তুই একটা এরকম বক্স দিয়ে মধ্যে 4টে দাগ দিবি, এটা হচ্ছে তোর 5টা ডি। তোর এত করে ভাই ডি আঁকার তোর সময় নেই। আমরা আঁকলাম এটা। এইবারে দেখ এর সাথে একটা সিএল, এর সাথে একটা সিএল দিয়ে দে, পুত্রের সাথে একটা করে সিএল লাগা। 5টা সিগমা বন্ড এই হয়ে গেছে ভাই আমার 5টা। তাহলে PCl5 পসিবল, দেখতেই পেলাম। তাহলে PCl3 ও পসিবল ছিল, PCl5 ও পসিবল হলো, ঠিক আছে? তাহলে দেখ তুই বুঝে গেছিস, বল NCl5 কি পসিবল? NCl5 পসিবল না। কেন পসিবল না? তার কারণ ও তো ভাই 2D নেই, আর ভাই ইলেকট্রন পাঠাতেই তো পারবো না, আমি ইলেকট্রন তো পাঠাতেই পারবো না। আমার তো ভাই একটা আনপেয়ার আমার পসিবলই নয়, বুঝা গেছে? তাহলে তোকে পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন করে আমরা এইভাবেই ডিল করবো, ঠিক আছে? তাহলে NCl3 এক্সিস্ট করতে পারে, একইভাবে NF3 এক্সিস্ট করতে পারে, কিন্তু NCl5 NF5 এগুলো এক্সিস্ট করবে না। ফসফরাসের দেখ PCl3 এক্সিস্ট করবে, PCl5 এক্সিস্ট করবে, বুঝেছিস? বোঝা গেল? তারপরে সোজা কথা কি বলতো, নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড এক্সিস্ট করে, কিন্তু নাইট্রোজেনের পেন্টাহ্যালাইড এক্সিস্ট করে না। কিন্তু ফসফরাসের ট্রাইহ্যালাইড এক্সিস্ট করে, ফসফরাসের পেন্টাহ্যালাইড এক্সিস্ট করে। কেন নাইট্রোজেনের সাথে আমরা ফসফরাসকে পড়লাম? তার কারণ নাইট্রোজেন আর ফসফরাস ভাই পিরিয়ডিক টেবিলে ঠিক উপর নিচে রয়েছে। আমরা শুনেছিলাম ভাই ছোটবেলায় যে সেম গ্রুপে যারা থাকে তাদের আমাদের ভাই প্রপার্টি সেম হয়। দেখতে পেলাম যে ভাই প্রপার্টি সেম হয়, অবশ্যই ঠিকই। NCl3 PCl3 দুটোই ফর্ম হচ্ছে, কিন্তু PCl5 হলেও NCl5 হবে না। কোশ্চেনটা আমাদের এখানেই ইম্পর্টেন্ট, বুঝা গেল? আমরা ছোটবেলায় শুনতাম যে ভাই সেম গ্রুপে যারা রয়েছে তারা সেম কম্পাউন্ড ফর্ম করে, অবশ্যই দেখতে পেলাম NCl3 হয়েছে, PCl3 হয়েছে, কিন্তু NCl5 আর PCl5 কিন্তু আমার হয়নি। NCl5 টা হয়নি, PCl5 টা হয়েছে, বুঝা গেছে? তাহলে এই অ্যানসারটা আমি পাঠিয়ে দেবো। তাহলে আমরা হেডিংটা যেখানে দিয়েছিলাম না, NCl3 forms but NCl5 does not, স্ল্যাশ দিয়ে আরেকটা কোশ্চেন লিখে রাখবি, both PCl3 and PCl5 is formed, স্ল্যাশ দিয়ে লিখছে একটা হেডিং, both PCl3 and PCl5 exists। ঠিক আছে, আবার আমরা ফিরে আসছি কুইজে। আচ্ছা কুইজ না, আপাতত লাস্ট পেজে চলে যা, একদম লাস্ট একদম পেজে চলে যা। লাস্ট পেজে গিয়ে দেখ ওই ঠিক আজকে আমরা যে কোশ্চেনটা করলাম না, ওই কোশ্চেনটা দেখ 3খানা স্ট্রাকচারে কি একই কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে না? একদম সেম কোশ্চেন, ঠিক আছে? লাস্ট পেজে দেখ ওই 3টে স্ট্রাকচারকে সেম কোশ্চেন দেখতে পাচ্ছি ক্লোরোবেনজিনের রেসপেক্টে। তারপর আরেকটা কোশ্চেন দেখাই, আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন, অনেক কোশ্চেনের মধ্যে রয়েছে, তুই চলে যাবি হচ্ছে পেজ নাম্বার, অনেক জায়গাতেই রয়েছে সেম কোশ্চেন, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে। আচ্ছা বন্ড ডিসোসিয়েশন, স্কুল টুল বলছি না, কোশ্চেনটা তুই শুনে নে তাহলেই হবে। কোশ্চেন বলেছে 4টে স্পিসিস দিয়েছে, একটা O2, একটা O2+, একটা O2 মাথায় মাইনাস, একটা O2-2।
দিয়ে বলছে এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার কি। আচ্ছা, বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে কি? বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে কি ভাই? বন্ডকে ডিসোসিয়েট করতে যে এনার্জি লাগবে, মানে বন্ডকে ভাঙতে যে এনার্জি লাগবে। এবারে তুই বল, যে কেসে বন্ড অর্ডার বেশি, যার কেসে বন্ড অর্ডার বেশি, সেখানে ভাঙতে তোর বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? ধর আমার একটা মলিকুলের মধ্যে সাপোজ O2 এর বন্ড অর্ডার হচ্ছে আমাদের 2, আমরা জানি O2 এর বন্ড অর্ডার 2 মানে দুখানা বন্ড থাকে ওর মধ্যে, আর N2 এর বন্ড অর্ডার হচ্ছে আমাদের 3, দুখানা নাইট্রোজেন মানে তিনখানা বন্ড থাকে, ঠিক আছে? তো যার বন্ড অর্ডার বেশি সেখানে ভাঙতে বেশি এনার্জি লাগবে নাকি যার বন্ড অর্ডার কম সেখানে ভাঙতে বেশি এনার্জি লাগবে? সেটা মানে বেশি ভাই, কারণ বন্ড অর্ডার বেশি মানে কি আমার বেশি বন্ড রয়েছে, বেশি বন্ড মানে ভাই আমাকে ভাঙতে গেলে বেশি এনার্জি দিতে হবে, সোজা কথা। তাহলে দেখ বন্ড অর্ডার আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তাহলে দেখ আমরা খাতার মধ্যে যেখানে বন্ড অর্ডার লিখেছিলাম ওখানে চলে যেত, খাতার মধ্যে আমাদের ডায়াগ্রামের নিচে এখানে বন্ড অর্ডার লেখা আছে সেখানে চলে যা। তাহলে যারা খাতার মধ্যে এখন অব্দি বন্ড অর্ডার করিসনি তারা এই জিনিসটা খাতার মধ্যে নোট করতে পারলি না, ঠিক আছে? তাহলে খাতার মধ্যে যেখানে বন্ড অর্ডার করেছিলাম বারবার খাতার মধ্যে সেই জায়গাটা বন্ড অর্ডার যেখানে আমরা পড়েছিলাম, তাহলে দেখ বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অনেক কিছু করা ছিল, ছিল না? ওখানে তুই জায়গা ম্যানেজ করে বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি করে ফেল। লেখা ছিল ওটা? ঠিক আছে, ওকে চল। তাহলে যেখানে আমরা বন্ড অর্ডার পড়েছিলাম, কোথায় পড়েছিলাম? মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে, এমওটি এর মধ্যে, বিএমও এবিএমও যেখানে করা ছিল সেইখানে তুই বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর এখানে অ্যাড করে রাখলি, হয়ে গেছে? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমরা কুইজ টুইজ আবার পড়ে আসবো, ঠিক আছে? খাতার মধ্যে হেডিং দেখ, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বল চলে যা। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখ বেসিক্যালি এই চ্যাপ্টার আমরা এখন অব্দি যা যা পড়তাম কেমিক্যাল বন্ডিং এর মধ্যে আমরা পড়েছি হচ্ছে ভাই আয়নিক বন্ড পড়তাম, কোভ্যালেন্ট বন্ড পড়েছি। এবারে এই আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড ছাড়াও দুখানা মলিকুল ভাই একে অন্যকে কিভাবে টেনে রাখতে পারে। আমাদের ছোটবেলায় শুনতাম যে সলিডের মধ্যে দুখানা মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন বেশি, লিকুইডে ভাই মলিকুলগুলো একটু দূরে দূরে গেছে, আর গ্যাসে হচ্ছে আমার অনেক দূরে দূরে আছে। এই যে ছোটবেলায় যেটা শুনতাম না যে ইন্টার মলিকুল, দুখানা মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা অ্যাকচুয়ালি কিরকম কিরকম টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা আমরা এখন দেখবো। চল খাতার মধ্যে একটা অর্ডার লেখ, ফার্স্টে কিসের অর্ডার লিখছি? স্টেবিলিটি অর্ডার। কার স্টেবিলিটি? দেখ আয়নিক আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে অবশ্যই